বাংলাদেশের রাজনীতিতে নতুন এক উত্তাপ ছড়িয়ে পড়েছে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই। এখন আলোচনার কেন্দ্রে স্থানীয় সরকার নির্বাচন, মেয়র, চেয়ারম্যান ও মেম্বার পদে আসন্ন ভোট। কিন্তু এই নির্বাচনকে ঘিরে যে নীরব রাজনৈতিক পুনর্বিন্যাস শুরু হয়েছে তা বড় দলগুলোর জন্য, বিশেষ করে বিএনপির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, জাতীয় নাগরিক পার্টি এখন কৌশলগতভাবে টার্গেট করেছে বিএনপির সেই সব নেতাদের যারা সম্প্রতি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। শুধু তাই নয়, যেসব নেতাকর্মী বিদ্রোহীদের সমর্থন করায় বিএনপির রোষানলে পড়েছেন, তাদেরও সক্রিয়ভাবে দলে ফেরানোর চেষ্টা করছে এনসিপি। বিনিময়ে দেওয়া হচ্ছে একটি স্পষ্ট বার্তা: দলে এলে স্থানীয় সরকার নির্বাচনে সমর্থন নিশ্চিত। এই পরিস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তৃণমূল পর্যায়ে শক্তি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। যদি বহিষ্কৃত ও বিদ্রোহী নেতারা একে একে এনসিপির পতাকা দলে চলে যান, তাহলে স্থানীয় নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই রাজনৈতিক টানাপোড়েন এখন জাতীয় আলোচনার বিষয়। সাবেক মেয়র মঞ্জুর আলমকে ঘিরে তৈরি হয়েছে নাটকীয়তা। এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ পহেলা বৈশাখের বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে প্রশ্ন তোলেন, একজন জুলাই আন্দোলনের কর্মী কেন একজন সাবেক আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতার বাসায় যান? পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নেয়। যদিও পরে উভয় পক্ষই এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করে, কিন্তু রাজনৈতিক মহল এটিকে ভিন্ন চোখে দেখছে। মঞ্জুর আলমের রাজনৈতিক ইতিহাসও বেশ জটিল। একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও পরে বিএনপির সমর্থনে ২০১০ সালে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন। এরপর তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান পান। তবে সময়ের সঙ্গে তার অবস্থান পরিবর্তিত হয়েছে। কখনো আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া, কখনো স্বতন্ত্র প্রার্থী হওয়া, আবার কখনো বিএনপির পক্ষে সক্রিয় হওয়া, সব মিলিয়ে তিনি এখন এক গুরুত্বপূর্ণ সুইং ফ্যাক্টর। এই অবস্থায় এনসিপির আগ্রহ যে কেবল কৌশলগত নয়, বরং সুপরিকল্পিত তা স্পষ্ট। এদিকে আরেকটি আলোচিত নাম রুমিন ফারহানা। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেত্রীকেও এনসিপিতে টানার চেষ্টা চলছে বলে জানা গেছে। যদিও এখনো তার আনুষ্ঠানিক যোগদানের ঘোষণা আসেনি, তবে দলীয় সূত্রগুলো বলছে আলোচনা অনেক দূর এগিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রুমিন ফারহানার মতো প্রভাবশালী কেউ যদি এনসিপিতে যোগ দেন, তাহলে তা বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। বিশেষ করে বিএনপির ভেতরে বিভক্তি আরও প্রকট হয়ে উঠতে পারে। শুধু বড় নামই নয়, তৃণমূল পর্যায়েও চলছে এই টানাটানি। ঢাকা ৭ আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া মোহাম্মদ ইসহাক সরকার, যিনি পরে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন, তাকেও দলে নেওয়ার চেষ্টা করছে এনসিপি। ছাত্রদল ও যুবদলের সাবেক এই সংগঠক দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন, যা তাকে এনসিপির কাছে মূল্যবান সম্পদে পরিণত করেছে। পরিসংখ্যান বলছে, সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির ৯২ জন নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে ৭৮টি আসনে অংশ নেন। এদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়। এর মধ্যে ৭ জন নির্বাচিত হন। এই বহিষ্কৃতদের একটি বড় অংশ এখন রাজনৈতিকভাবে অনিশ্চয়তায় ভুগছেন, যা এনসিপির জন্য সুযোগ তৈরি করছে। এনসিপি নেতারা বলছেন, তারা সবাইকে দলে নিচ্ছেন না, বরং যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা গুরুতর অভিযোগ রয়েছে তাদের বাদ দিয়ে আদর্শিকভাবে যারা পরিবর্তন চায় তাদের জন্য দরজা খোলা। তবে বাস্তবতা বলছে, বিএনপি থেকে বহিষ্কৃত হাজারের বেশি নেতা কর্মীর মধ্যে অনেকেই এখন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। বুধবার রাতে বিএনপির মিডিয়ার সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসার জন্য তাকে গত 13 মার্চ মালয়েশিয়া নেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। 15 মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে আসছে আরো দুটি তেলবাহী জাহাজ। সিঙ্গাপুর থেকে 12,000 টন উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলবাহী জাহাজ এমটি গ্রেট প্রিন্সেস চট্টগ্রাম বন্দরে জেটিতে নোঙর করেছে, যা সরবরাহ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। মঙ্গলবার সকাল 8টার দিকে এমটি গ্রেট প্রিন্সেস চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করে। এছাড়া প্রায় 68,000 টন ডিজেল নিয়ে আজ রাতে আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। এর মধ্যে ইউনিপ্যাক সিঙ্গাপুরে সরবরাহ করা এমটি টর্ম দামিনী 33,000 টন এবং বিটল এশিয়ার এমটি লুসিয়া সোলিস জাহাজটি 35,000 টন ডিজেল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানায়, 12 এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুদ ছিল আনুমানিক 22,000 টন, যা দিয়ে প্রায় 2 সপ্তাহের চাহিদা সামাল দেওয়া সম্ভব। নতুন এই চালান যুক্ত হওয়ায় মজুদ কিছুটা বেড়েছে। যদিও জেট ফুয়েলের ব্যবহার তুলনামূলক কম, মাসের প্রথম 12 দিনে বিক্রি হয়েছে 21,000 টন, দৈনিক গড় 1,758 টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি। এদিকে আজ রাত 11টার দিকে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে ডিজেলবাহী আরো দুটি জাহাজের। এমটি টর্ম দামিনীতে আসছে প্রায় 33,000 টন ডিজেল এবং এমটি লুসিয়া সোলিস আনছে প্রায় 35,000 টন। দেশের জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেল নির্ভর। মোট ব্যবহারের প্রায় 63%। পরিবহন থেকে কৃষি, শিল্প থেকে বিদ্যুৎ, সবখানেই এর চাহিদা রয়েছে। বিপিসির হিসাবে এপ্রিল মাসে মোট চাহিদা প্রায় 4 লাখ টন। সেই হিসাব মাথায় রেখে মাস জুড়ে ধাপে ধাপে আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে মাসের শুরুতেই 3 এপ্রিল দুটি জাহাজে করে আসে মোট 61,000 টন ডিজেল। তবু চাহিদার চাপ পুরোপুরি কমেনি। 1 থেকে 12 এপ্রিল পর্যন্ত বিক্রি হয়েছে 1,33,000 টন, দৈনিক গড় 1,138 টন। মধ্যরাত থেকে সাগরে 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। আজ মঙ্গলবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন নিশ্চিত করতে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী 11 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এতে করে প্রায় 2 মাস কর্মহীন হয়ে পড়ছেন ভোলার 64,000 সামুদ্রিক জেলে। সংসারের খরচের পাশাপাশি এনজিও ঋণের কিস্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই জেলেরা। এদিকে নিষেধাজ্ঞার খবরে গভীর সমুদ্র থেকে অধিকাংশ মাছ ধরার ট্রলার ইতিমধ্যে ঘাটে ফিরতে শুরু করেছে। মঙ্গলবার রাতের মধ্যে দৌলত খানের পাতারখাল, চরফ্যাশনের সম্রাজ, নুরাবাদ এবং মনপুরার রামনেওয়াজ ও হাজিরহাট সহ বিভিন্ন ঘাটে এসে সমুদ্রগামী ট্রলারগুলো নোঙর করেছে। জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন জাল ও অন্য সরঞ্জাম গোছাতে। কেউ কেউ এই অবসরে ট্রলার মেরামতের কাজ সারছেন। তবে দীর্ঘ 2 মাসের এই কর্মহীন সময়ে মহাজন আর এনজিওর কিস্তি কিভাবে শোধ হবে তা নিয়ে জেলেদের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। যদিও নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে নিবন্ধিত জেলেদের জাল সহায়তা দেওয়ার কথা রয়েছে। তবে জেলেদের অভিযোগ, অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালীদের কারণে বরাদ্দকৃত চাল থেকে প্রকৃত জেলেরা বঞ্চিত হন। ভোলার জেলেদের দাবি, চালের পরিবর্তে যদি সরাসরি তাদের মোবাইল ব্যাংকিং নম্বরে নগদ অর্থ সহায়তা দেওয়া হয় তবে ভোগান্তি ও অনিয়ম কম হতো।